আসসালামু আলাইকুম লিসনার্স, আমি কৌশিক এবং আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। খুব একটা ডিলে না করে চলে যাই ঘটনাতে, কিন্তু ঘটনাতে যাওয়ার আগে দুই চারটা ব্যাখ্যা আপনাদেরকে দেওয়া উচিত। তার কারণ এখানে অনেকেই আছেন যারা হয়তো এই ঘটনাটা শুনেছেন আগে। এই ঘটনাটা ২৬ বছর পুরানো, 1994-এ। আর নভেম্বর কি ডিসেম্বর হবে, আমার ঠিক সঠিক ডেট মনে নেই। সঠিক ডেট কেন, আমার অনেক কিছুই মনে নেই, হ্যাঁ। বাট তারপরেও আমি চেষ্টা করছি টু tell you people in details about all the things that I felt when this thing was happening in front of me. তো নভেম্বর কি ডিসেম্বর 1994 ওরকম সময়কার ঘটনা। আমি তখন মোটামুটি কয়েক মাস হয়েছে আর কি যে স্কুল পাশ করে ইউনিভার্সিটিতে উঠেছি। আমরা তো 11-12 স্কুলেই করতাম, তাই জন্য আমরা আবার ইউনিভার্সিটিকে কলেজ বলি। তো কলেজে উঠেছি এখন 12 বছর ধরে, 12 বছর না সরি আরো বেশি, ইটস লাইক 14 ইয়ার্স, 14 বছর ধরে একটা কনভেন্ট স্কুলের ডিসিপ্লিনের পরে হঠাৎ ফ্রিডম। তো ডানা তো একটুখানি গজাবেই আর কি। আমারও তাই হলো, সবার মতো না, আমারও একটু ডানা গজিয়ে গেল। এবং ডানা গজালে যা হয়, একটু ফ্রিডম মিসইউজ আমরাও করা শুরু করলাম। আমি এবং আমার এক বন্ধু ছিল নীলাঞ্জন, আমরা দুজন খুবই ফাস্ট ফ্রেন্ডস ছিলাম যাকে বলে, এবং অনেক কিছুই একসাথে করতাম। এবং আমাদের কলেজ সল্টলেকে ছিল অবস্থিত। এবং যে লিসনার্সরা কলকাতার আছে তারা তো জানেনই যে সল্টলেকে একটা গ্রিন ওয়ার্জ বলে একটা জায়গা আছে। এখন গ্রিন ওয়ার্জটা কি, বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে একটা সরু লম্বা বেল্ট, এটা একটা বনায়ন প্রজেক্ট ছিল। এবং এইটা যেটা হচ্ছে গিয়ে কি, এখানে গভর্নমেন্ট তো চিন্তা করে রেখেছিল খুব ভালো করে যে মানে সুন্দর ল্যান্ডস্কেপিং করবে, একটা রাস্তাও ছিল জগিং ট্র্যাক হিসেবে ইউজ করা হবে। এটা সল্টলেকের এই ব্লকের থেকে স্ট্রেচ করে সি ব্লক পর্যন্ত যেত, একটা লম্বা স্ট্রেচ। কিন্তু যা হয়, কিছুদিন পরে ওই জিনিসপত্র কেয়ার আর রাখা হয় না। কেয়ার রাখা না হতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে খারাপ হতে শুরু করে সবকিছু, অ্যান্ড ওভারগ্রোন হয়ে যায় পুরো জায়গাটা। মানুষজন তখন অ্যাভয়েড করা শুরু করে এই গ্রিন বেল্টকে। এবং জানেনই তো কি হয়, মানুষ যখন কোনো একখানা জায়গাকে অ্যাভয়েড করা শুরু করে তখন এখানে দুষ্কৃতীদের আনাগোনাটাও একটুখানি বেড়ে যায়। এবং শুধু দুষ্কৃতী কেন, আরো অনেক মানুষই অনেক কিছু করে এখানে। যেমন আমি একদম সত্যি বলি, কলেজের অপোজিট ব্লকে ছিল হচ্ছে গিয়ে এই গ্রিন ওয়ার্জটা। এবং আমি আর নীলাঞ্জন সপ্তাহে 2-1 বার আর কি কলেজ শেষে কিঞ্চিত টুকটাক নেশা করতাম। শুধু আমরা না, আরো অনেকেই করতো এই গ্রিন ওয়ার্জে। এবং তারপরে আমরা যে জিনিসটা করতাম সেটা হচ্ছে গিয়ে যে ওইটার সাথে যে লাগোয়া একটা ব্লকের পার্ক ছিল অ্যান্ড কমিউনিটি সেন্টার, আমরা ওইখানে বেঞ্চে বসে আড্ডা মারতাম, গান নিয়ে ডিসকাশন করতাম, মুভিজ নিয়ে ডিসকাশন করতাম, পলিটিক্স নিয়ে, হ্যাঁ। তারপরে কলেজে গিয়ে কি করব, প্ল্যান প্রোগ্রাম, আমরা দুজনে ইউনিয়নের মেম্বার ছিলাম, তো এরকম আমরা করতাম। তারপরে যখন ঘন্টাখানিক পরে নেশা কেটে যেত, আমরাও আস্তে ধীরে আর কি বাসার দিকে রওনা দিতাম। মানে নীলাঞ্জন লোকাল ছেলে ছিল, আমি ঠিক এক্স্যাক্টলি লোকাল না। আমার বাসা হচ্ছে গিয়ে about 5 minutes ড্রাইভিং ডিস্টেন্স, অ্যান্ড let us say about 15 মিনিটের মতন হাঁটার ডিস্টেন্স ছিল। তো আমরা মানে তো এখানে মোটামুটি রেগুলারলি যাই আর কি, রেগুলারলি বসি, আড্ডা মারি। তো অনেক মানুষদেরকেই আর কি মুখ চেনা হয়ে যায়। তার মধ্যে বেসিক্যালি 2 জন ছিলেন, আমার কিন্তু এক্স্যাক্টলি এখন ওনাদের নাম মনে নেই, তাই জন্য একটু কাল্পনিক নামই ইউজ করছি ওনাদের জন্য। অনিমেষ বাবু এবং ওনার ছোট ভাই অনির্বাণ। অনিমেষ বাবুর বয়স তখন 42-43 মতন হবেন। উনি একজন ব্যাংকের বেশ উচ্চপদস্থ কর্মকর্তা, এবং অনির্বাণ ওয়াজ দ্য মোর ইন্টারেস্টিং পার্সন। ইন্টারেস্টিং ইন দ্য সেন্স দ্যাট অনির্বাণ না খুব থুল একটা মানুষ ছিল, মানে যাকে বলা যায় না রীতিমতন একটা জম্বি। দাদার হাত ধরে পার্কে আসে, বয়স কিন্তু আবার 32 মতন হবে অ্যাটলিস্ট, হ্যাঁ। দাদার হাত ধরে পার্কে আসে, দাদার সাথে হাঁটে, একটু বসে, হ্যাঁ, এবং পুরা জম্বির মতন। এবং বোঝেনি তো, ছোটবেলায় না খারাপ ছিলাম, আসলে ভীষণ খারাপ ছিলাম, জাজমেন্টাল ছিলাম, ইমোশনাল কোশান্ট বলে কোনো জিনিস ছিলই না। আমার তো মনে পড়ে যে আমি অনির্বাণকে মানে ডিসক্রাইব করেছিলাম উইথ দ্য ওয়ার্ডস যে টেলা মাল। না, আজ হলে আমি কোনোদিন এই ওয়ার্ডটা ইউজ করবো না টু ডিসক্রাইব এনিবডি লাইক দ্যাট, অ্যাবসলিউটলি নট। তো তখনকার দিন তো দুষ্কৃত প্রকৃতিরও ছিলাম।
আমরা তখন মনে করেছিলাম যে অনির্বাণ মনে হয় আমাদের দলেরই আর কি, তাই জন্য মানে নীলাঞ্জন তো আরো দুষ্টু ছিল। ও তো একদিন অনির্বাণ যখন একা একটু বসেছিল গিয়ে একটুখানি জিজ্ঞেস করে এসেছিল কি দাদা চলবে নাকি। হ্যাঁ, তো আমরা সেদিনই ব্যাপারটা রিয়েলাইজ করি যে দের ইজ সামথিং, মানে এটা আমরা ভুল করেছি, এটা একটা খারাপ জিনিস, আমাদের এরকম করা উচিত ছিল না, ওনার একটা কোনো প্রবলেম আছে। এবং তারপরে একদিন আমরা মানে জিজ্ঞেসই করে বসলাম অনিমেষ বাবুকে যে কি হয়েছে, মানে কি ব্যাধি, মানে হোয়াট ইজ রং উইথ হিম। তো অনিমেষ বাবু তখন আমাদেরকে মানে ইনফ্যাক্ট প্রথমে উনি নিরঞ্জনকে চিনে ফেলেন, বলে তুমি না মহিতোষ বাবুর ছেলে? তো নিরঞ্জন বলে হ্যাঁ। তো আমরা যে খুব ভালো কথা, তাহলে জানতেই যদি চাও আসো একদিন আমাদের বাসা, হ্যাঁ তোমাদেরকে শোনাই যে ওর সাথে কি হয়েছে, খুব ইন্টারেস্টিং কিন্তু। তো আমাদেরও তো বেশ বুঝছেন তো, মানে আমরাও খুব ইন্টারেস্টেড হয়ে যাই এবং আমরাও ডিসাইড করি যে সেদিন একটা শুক্রবার ছিল, যে আগামী শনিবার আফটার ব্রেকফাস্ট গোটা 11টা সাড়ে 11টার দিকে আমরা যাব ওনাদের বাসায়। এবং তাই করলাম, আমরা ওনাদের বাসায় গেলাম এবং সেইখানে অনিমেষ বাবু আমাদেরকে যে ঘটনাটা শোনায় সেই ঘটনাটা আমি এখন অলমোস্ট লাইক থার্ড পার্সন পার্সপেক্টিভে আপনাদের সবাইকে শোনাব। তো অনির্বাণ বেসিক্যালি কলকাতার একটা চা কোম্পানিতে চাকরিরত ছিল, মোটামুটি মিড লেভেল ম্যানেজমেন্ট যাকে বলে। তো একদিন মানে বিয়ে শাদীও হয়েছে, একটা ছোট বাচ্চাও হয়েছে, বাচ্চার বয়স তখন লেটার সে আবার 6-7 মাসের মতন হবে কি, তখন অনির্বাণের একটা প্রমোশন প্লাস একটা ট্রান্সফার হয়। ওকে ওদের যে চা বাগানটা ছিল ডুয়ার্স ইজ নর্থ বেঙ্গলে, ডুয়ার্স নাম কেন, ওটা হচ্ছে গিয়ে ভুটানের দুয়ার বলে, তাই জন্য সমরেশ মজুমদারের গল্প যারা পড়েছেন তারা খুবই ভালো মতো ওয়াকিবহল হবেন ডুয়ার্স নিয়ে। তো ডুয়ার্সে ওদের যে চা বাগানটা ছিল অনির্বাণের সেখানে ট্রান্সফার হয় এবং ওখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটা পায় আর কি। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিন্তু চা বাগানের একটা বিশাল বড় পোস্ট এবং বলা যেতে পারে ইটস লাইক দ্য সিইও অফ দ্য চা বাগান। এবং ওইখানে যাওয়ার লেটাসে 2-3 মাস পরে অনির্বাণ ওর বউ পায়েলকে আর বাচ্চাকেও ডেকে নেয়, বিশাল বড় বাংলো, হ্যাঁ ফ্যান্টাস্টিক একটা জায়গা, খুবই সুন্দর মনোরম একখানা বিউটিফুল একটা প্লেস নাকি। অ্যাপারেন্টলি অনিমেষ বাবু তো ওখানে গেছেন, তাই জন্য উনি আর কি বলতে পারলেন জিনিসটা, উনি খুব সুন্দরভাবে ডিসক্রাইব করছিলেন। তো এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম যে এই 8-9 মাসের বাচ্চা নিয়ে পায়েলের বেসিক্যালি তো করার বিশেষ কিছু নেই। এবং আরেকটা কথা বলি, চা বাগান কিন্তু একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ইকোসিস্টেম। এই জিনিসপত্র ওখানে যারা ছিলেন বা যারা থাকতেন বা যাদের বাবা মা কেউ একজন এখানে কর্মরত ছিল তারা হয়তো একটু কিঞ্চিত এগ্রি করবেন আমার সাথে, আর যারা জানেন না তাদেরকে আসলে বলতে চাই যে এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ইকোসিস্টেমে এখানে সবকিছু চলে। এটা আমাদের সাথে আমাদের সোসাইটির সাথে মিল খুব কম আর কি। ইনফ্যাক্ট ব্রিটিশ আমলের জিনিসপত্র নিয়ে এখনো চলে তো ব্যাপারগুলো, তো তাই আর কি। তো এনিওয়েজ পায়েল ওখানে পৌঁছায়, তো অবভিয়াসলি যা হয় আর কি, নতুন বাসা, তো এই সে ঘর সাজানো শুরু করে। তো চা বাগানের যে অফিসটা আছে আর কি, সেই অফিসে পায়েলের হঠাৎ চোখে পড়ে বেশ কয়েকটা মুখোশ, মাস্ক, এবং অদ্ভুত যেগুলো থাকে না, ওই যে ভয়ের কিছু মুখোশ টুখোশ আছে যেগুলো দার্জিলিং বা ভুটান এইসব জায়গাতে দেখবেন খুব পাওয়া যায়। হ্যাঁ, ধূপ করে রাত্রিবেলার অন্ধকারে দেখলে হয়তো ভয় লাগে, কিন্তু অ্যাকচুয়ালি খুবই সুন্দর জিনিসগুলো। তো পায়েলের একটা মুখোশ পছন্দ হয় এবং ও এই মুখোশটা নেবে। এবং ও মুখোশটা যখন মানে অর্ডার দেয় যে এটাকে খোলাও, তো তখন যে মানে গার্ড ছিল একজন নেপালি গোর্খা গার্ড, সে তাকে মানা করে, বলে মেম সাহেব ইসকো ঘর মে মাত লেকে যাইয়ে, মেম সাহেব এইটা একটা অপদেবতা, এবং এটা ঘরে থাকা ভালো না, ও ঘরে থাকলেই অনেক রকমের সমস্যা হয়, মেম সাহেব ওকে নিয়ে যায় না। কিন্তু পায়েলও তো একটা এডুকেটেড মেয়ে না, শহরের মেয়ে, ও তো আর এইসব বিশ্বাস করনে বলা পার্টি না। তো পায়েল যে জিনিসটা করে সেটা হচ্ছে গিয়ে যে একদম কথাতে কোনো গ্রাহ্য মাহ্য না করে, অ্যাবসলিউটলি কেয়ার না করে মুখোশটা বাসায় নিয়ে এসে একটা খুব সুন্দর জায়গায় লিভিং রুমে টাঙিয়ে দেয়। তো ভালো কথা, হ্যাঁ দিনকাল চলছে এরকম করে, বাচ্চাটা অ্যাজ ইউজুয়াল
এরকম বয়সের বাচ্চা হইলে যা করে আর কি, প্যাঁপু বায়না করে, কথা তো বলতে পারে না হয়তো, বা বলে হয়তো, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। তো সেও হয়তো মাঝে মধ্যে বায়না ঠায়না করতে থাকে। তো একদিন এরকম খাবে না বাচ্চা, ভর দুপুর বেলায় আর কি, একদম বাচ্চা খাবে না, খুব বায়না করছে, খুব কাঁদছে। তখন রেগে মেগে রীতিমতন পায়েল একটুখানি মানে বলে ওঠে, কেন রেগে না আর কি, যেরকম করে আর কি মায়েরা, স্নেহ থাকে অনেক রাগের মধ্যে। তো সে আর কি বলে ওঠে এখানে, তুমি কিন্তু এখনই খেয়ে নাও, না হলে কিন্তু জুজু আসবে। এবং ঠিক তখন একটা দমকা হাওয়ার মতন আর বড় বড় জানলাগুলোর থেকে মানে এসে পায়েলের মনে হয় কে যেন ওর কানের মধ্যে না ফিস ফিস করে, মানে বাংলায় ফিস ফিস করে বলে, জুজু আসবে, জুজু আসবে। পায়েলের ভয় লাগে, মানে লাগাই উচিত। ইনফ্যাক্ট একা একটা এত বড় বাংলোতে থাকা, হ্যাঁ, ব্রিটিশ আমলের সেই বিশাল বাংলো, লম্বা লম্বা সিলিং, বিশাল বিশাল জানলা দরজা, ওর ভয় লাগে। কিন্তু আমরা কি করি, এরকম কোন একখানা জায়গায় যখন আমাদের ভয় লাগে, আমরা তখন এই জিনিসটাকে রেশনালাইজ করার চেষ্টা করি। আমরা বলি যে তোর কিচ্ছু হয় না, অ্যাবসলিউটলি নাথিং, এটা আমার মনের ভুল। এবং পায়েল ওইটাই মনে করে, হ্যাঁ, আবার গেটস অন টু হার ওয়ার্ক আর কি। আরো কয়েকটা দিন পাস করে, হ্যাঁ, আবার ওই রকম দুপুরবেলায় অনির্বাণ কাজে আছে আর কি, হ্যাঁ। তো আবারও বেশ অনেকদিন পরে বাচ্চা আবার একখানা, হ্যাঁ, বায়না করে, হ্যাঁ, খাবে না হয়তো, পুরো কান্নাকাটি করছে। তো সেই সময় আবারও মানে পায়ের মতো আর কি, আমার মতনই হয়তো ছোটবেলায় এরকম বলা হতো, ওইটাকে একটা কালচারের পার্ট নিয়ে বলে ওঠে যে তাড়াতাড়ি খাও, না হলে কিন্তু জুজু আসবে। এইবার দমকা হাওয়াটা আবার আসে, এবং আরেকটু ক্লিয়ারলি, আগের বারটা যেমন একটু ফিসফিস ছিল, এবারটা হচ্ছে কি না, যেন কেউ একটা কানে হালকা করে একটা লো টোনে বলে আর কি, জুজু আসছে, জুজু আসছে। পায়েল এবার সত্যি খুব ভয় পায়, প্রচন্ড ভয় পায় পায়েল। এবং ও যে জিনিসটা করে সেটা হচ্ছে গিয়ে যে বিকাল বেলায় যখন অনির্বাণ আসে, তখন অনির্বাণকে খোলাখুলি সব কথাবার্তা বলে যে দেখো আমার ভয় লাগছে, আমার মনে হয় গোরকা ঠিকই বলেছিল, মুখের সাথে মনে হয় কোনো একটা সমস্যা আছে, আমার খুব ভয় লাগছে। তো অনির্বাণও বুঝছে নিত যে একটা এডুকেটেড ছেলে, হ্যাঁ, এইগুলোকে দুম করে আমরা প্রথমবার মানতে পারি, এটা তো আমাদের এডুকেশনের উপর একখানা যাকে বলে ধাব্বা হবে, হ্যাঁ, যে আমরা যদি এইসব দুম করে মেনে যাই, হ্যাঁ। তাই জন্য মানে লোক দেখানোর জন্যও, হ্যাঁ, আমরা ইমিডিয়েটলি এগুলো রেশনালাইজ করা শুরু করি। এবং অনির্বাণও তাই করে, বলে দৌড় কি সব যে বলো তুমি, তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে, না 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 ফালতু কথা, হ্যাঁ। বলে না, ও আমার সত্যি খুব ভয় লাগছে, আমি ভাবছি একটুখানি কলকাতা থেকে ঘুরে আসবেন। তোর কি যে বলো সব, আরে কি হয়েছিল একটুখানি আমাকে বলো তো। তো ঠিক তখন পায়েল না ব্যাপারটাকে রিকাউন্ট করে। পায়েল তখন বলে যে দেখো এরকম করে বাবু তখন খাচ্ছিল না, হ্যাঁ, তো আমি ওকে খাওয়ানোর সময় আর কি বুঝছো তো, মানে বলেছিলাম যে তাড়াতাড়ি খাও, না হলে কিন্তু এখন জুজু আসবে। ঠিক এই সময় যেটা ঘটলো, যেরকম দমকা হাওয়া টাওয়া কিছুই না সাচ, বাট যেন মনে হলো যে কেউ একজন ওদের রুমে প্রেজেন্ট আছে, এবং সে বেশ লাউডলি বলে উঠলো, জুজু খাচ্ছে, জুজু খাচ্ছে। একটা কাঁচ ভাঙার শব্দে তারা দৌড় দিয়ে বেডরুমের মধ্যে ঢোকে, বিকজ বেডরুম ইজ লাইক 3 seconds away আর কি। দৌড় দিয়ে বেডরুমের মধ্যে ঢোকে, এবং বেডরুমের মধ্যে ঢুকে তারা যে জিনিসটা দেখে, সেটার জন্য তারা কেন, এটার জন্য আমার মনে হয় না কেউ কোনোদিনই প্রস্তুত থাকবে। খাটের পাশে কট, এবং কটের উপরে একখানা বিভৎস ক্রিচার বাচ্চাটাকে অর্ধেক খেয়ে ফেলেছে, হাফ পার্ট অফ দ্য বডি, হ্যাঁ, অলরেডি মানে সরি, বাচ্চার কান্নার আওয়াজও একখানে ছিল, মানে একটা সাপ চিৎকারও ছিল, সাপ চিৎকার, একটা গ্লাস ভেঙেছিল। এবং তারা দৌড়ে ঘরের মধ্যে ঢুকে এই বিভৎস সিনটা দেখে। ওই যে ক্রিচারটা, আমি পরে একটু ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করবো আর কি, যতটুকু আমাকে যা বলা হচ্ছে, যে ওই ক্রিচারটা মানে কটের উপরে দাঁড়ানো, এবং মুখের মধ্যে অর্ধেক বডি অফ দ্য কিড, আর বাকি অর্ধেকটা হচ্ছে গিয়ে কটের মধ্যে। এখন এই ক্রিচারটা না মানে অদ্ভুত একটা জিনিস, মানে ওরা মানে লম্বা কিরকম একখানা, মুখটা না মানে, আমি না কুকুর বলতে চাই না, কেন কুকুর নিয়ে না মানুষ অনেক এরকমই জোকস গুলো করে, কুকুরের লাল চোখ এন্ড থিংস লাইক দ্যাট, বাট না, একটা ওরকম একটা অ্যানিমেলিস্টিক একটা ফেস,
কিঞ্চিত নেকড়ে, কিঞ্চিত শেয়াল। ঠ্যাংগুলো হচ্ছে গিয়ে মানে সরু সরু, লম্বা লম্বা, এবং সামনের মানে হাত যেটাকে বলা হয় বা সামনের ঠ্যাং যেরকমই, মানে এটা না মানে বাইপেডালও আবার কোয়াড্রিপেডালও। হ্যাঁ, মানে এইগুলো না তার বডি তুলনায় বেশ লম্বা লম্বা লম্বা, নখ মানে চিকন একটা জিনিস। ওরা ওদের দিকে তাকায়, তারপর বাচ্চার বডিটা যেটা মুখে ছিল সামাও হাত দিয়ে ক্লাস্প করে ওই বড় জানলাগুলোর উপর দিক দিয়ে দৌড় দিয়ে বাইরে বেরিয়ে চলে যায়। মানে ব্যাপারটা হচ্ছে কি যে এরকম একটা বিভৎস জিনিসের জন্য না কেউ কোনোদিন প্রিপেয়ার থাকে না, এবং দুইজনই স্পটে মানে জ্ঞান হারায়। অনির্বাণের জ্ঞান আগে ফেরে এবং তারপরে যা করার সে সবকিছুই করে আর কি, যে পুলিশ থেকে শুরু করে হ্যাঁ মানে লোকজন জড়ো করা। বাচ্চার বডির অর্ধেকটা কিছুটা দূরে আর কি বাগানের মধ্যে আর পাওয়া যায়, এবং মানে মানে যেটা বলার আর কি, মানে দুইজনই খুব এত ভাবে শকড হয় যে তারা চরম ভাবে ভেঙে পড়ে। কলকাতা থেকে অনিমেষ বাবু এবং তার ফ্যামিলি এবং অনেকেই সবাই আসে। পায়েলের শখটা আরো অনেক বেশি লাগে আর কি, অনেক অনেক বেশি লাগে। অনির্বাণ বাবু নিজেকে অনেকক্ষণ ধরে রাখতে পারেন, এবং উনি তো এই ঘটনাগুলো বারবার একাধিকবার অনেককে আর কি বলেছেন এই ঘটনাটা পুরো একদম এইভাবে। তো কলকাতায় ওনারা চলে যান আর কি, এই জায়গা ছেড়ে মুখোশটাকে আবার জায়গা মতন রেখে দেওয়া হয়। এবং কলকাতায় যাওয়ার পরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে যে 2-3 দিন পরে, 2-3 দিন না মেবি আরো হয়তো বেশি দিন, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, পায়েল সুইসাইড করে। এবং অনিমেষ বাবু বলেননি যে কিভাবে সুইসাইড করেছেন, খালি এইটুকুনি কি বলেন যে সুইসাইডটা খুবই গ্রুসাম ছিল, খুবই গ্রুসাম একটা সুইসাইড ছিল। এবং যা হয় আর কি, অনির্বাণের তারটা তখনই ছিঁড়ে যায়। মাঝে মধ্যে সে ভায়োলেন্ট হয়ে যায়, মাঝে মধ্যে সে ধুল থাকে, টেলা আর কি, খুব ধুল থাকে, এবং ম্যাক্সিমাম টাইম কাউকে সে ডিস্টার্ব করে না, সে একা নিজের ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকে। কিন্তু তার মধ্যে যে জিনিসটা তখন শুরু হয় সেটা হচ্ছে গিয়ে আঁকা। সে জুজুকে আঁকে, এবং সে কত রকমের রেন্ডিশন, কারণ হচ্ছে কি যে প্রথমে সে দেয়ালে এঁকেছিল, তারপরে সে দেয়ালগুলোকে আবার তো পেন্ট রিপেন্ট করা হয়, তারপরে তাকে খাতা দেওয়া হয় স্কেচ বুক, এবং স্কেচ বুকের উপরে স্কেচ বুক সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে সেখানে জুজুকে আঁকে এবং কথাবার্তা লেখে টেকে, মানে হি ইজ অবসেসড উইথ দ্য হোল থিং। এবং অনিমেষ বাবু স্কেচ বুকটা নিয়ে আসে আমাদেরকে দেখানোর জন্য, এবং মানে আঁকা ছবিগুলা দেখে, মানে ডিসক্রিপশনটা আমি আগেই দিলাম না কিরকম আর কি, আঁকা ছবিগুলা দেখে মানে ফ্র্যাঙ্কলি বলবো আমার আর নীলাঞ্জনের কিন্তু বেশ কয়েকদিন ঘুম হয়নি। ইনফ্যাক্ট আমরা এইটা নিয়েই শুধু ডিসকাশন করতাম যে আমাদের ছোটবেলাকার সে কিউট জুজু এই কি রূপে পরিণত হলো, কি এই জিনিসটা, হোয়াট ইজ দিস। লোকালরা তো বলে অপদেবতা, অপদেবতা জিনিসটা কি, কি এই ব্যাপারটা। রেডিও ফুর্তির ওই প্রোগ্রামে কিন্তু আমরা অনেক ব্যাখ্যা দিয়েছিলাম এইসবের, যে কি হতে পারে কি না। এখানে এত ব্যাখ্যা দেব না, খালি এটাই বলবো যে ভয়ঙ্কর একখানা জিনিস এবং মর্মান্তিক একটা ঘটনা। তবে ঘটনাটা যদি এইখানে শেষ হয়ে যেত না তাহলে কিন্তু ভালোই হতো, কিন্তু এইখানে মূলত যদি মেন ঘটনাটা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে কাটটু যাই 8 বছর পর। আমি তখন কলকাতায় একটা অ্যাড এজেন্সিতে চাকরি করি, যার একখানা ব্রাঞ্চ অফিস ঢাকাতে আছে। মাঝে মধ্যেই আমার ঢাকাতে আসা হয়, মানে এরকমও হয় যে আমি 1 মাস 2 মাস ঢাকাতে থাকি, বাকি সময়টা কলকাতায় থাকি। আবার আসি কোনো একখানা বড় কাজ, একটা পিচ বা কোনো বড় ক্যাম্পেইন যদি হয় ওটার সময়, প্রোডাকশনের কোনো কাজ থাকলে আসি, আবার যাই। ভালোই লাগতো বেশ এই 2 শহরে থাকা, একবার এখানে একবার ওখানে। তো যা হওয়ার আর কি, আমার সাথেও কিন্তু মানুষের বন্ধুত্ব হয়। এবং আমার যিনি আর্ট পার্টনার ছিলেন, মানে আমি মূলত তো একটা কপিরাইটার ছিলাম, আমি তো লিখতাম, এবং রাসেলও কপিরাইটারই ছিল আর কি মূলত,
আমরা দুইজনই মূলত কপিরাইটার। তো প্রত্যেকটা কপিরাইটারের একজন তো ভিজুয়ালাইজার বা একটা আর্ট পার্টনার লাগে। তো আমার যিনি আর্ট পার্টনার ছিলেন, ওখানকার যে সিনিয়র আর্ট ডিরেক্টর, উনি আমার আর্ট পার্টনার ছিলেন। তো আমরা দুইজন আর কি একসাথে কাজ করতাম। তো ওনার সাথে আমার বেশ ভালোই একখানা বন্ধুত্ব হয়, যেটা আজ পর্যন্ত এখনো আছে আর কি, টিকে আছে, খুব স্ট্রং। তো ওর আবার যে ব্যাপারটা ছিল হচ্ছে গিয়ে যে ওরও না মানে কি বলবো, যে লাইফের মধ্যে না অনেক এরকম সুপার ন্যাচারাল ঘটনা ঘটে। হ্যাঁ, মানে টুকটাক অনেক কিছু, আগে যেখানে থাকতো ওই জায়গা ছাড়তে বাধ্য হয়। হ্যাঁ, মানে এমন কিছুই আর কি। হ্যাঁ, আমি দেখি ওর ঘটনা আমি পরে যদি পারি কিছু বলবো টলবো আপনাদেরকে কালেক্ট করে। ও আসলে খুব একটা চায় না এগুলা বলা হওয়া হোক আর কি। তো ও মানে ওর সাথে আমার বেশ ভালোই একটা বন্ধুত্ব হয়। ওর মানে আমার মনে আছে যে 2001-এ ওর ছেলে হয়েছিল। হ্যাঁ, তো এখন আমি তারপরে ওই বিজ্ঞাপন এজেন্সি চাকরিটা ছেড়ে দিই। তো আমার তখন ঢাকায় আসা বন্ধ হয়ে যায়। আমি আরেকটা বিজ্ঞাপন এজেন্সিতে চাকরি নিই কলকাতায়। তারপরে হঠাৎ মানে বাংলাদেশেরই যে সবচেয়ে ওল্ডেস্ট বিজ্ঞাপন এজেন্সি থেকে আমার একটা অফার আসে এবং আমি আবার ঢাকায় ব্যাক করি, এবং তারপরে থেকে তো আমি এখন এখানেই আছি আর কি। তো অবভিয়াসলি এটা হচ্ছে কি আবার 2005-এ আমি ফিরে এসেছি হ্যাঁ ঢাকাতে, এবং আবারও সব বন্ধু বান্ধবদের সাথে রিনিউড অ্যাকোয়েন্টেন্সেস হয়ে গেছে সবকিছু। তো আমার এই বন্ধুর সাথেও আমার আবারও অ্যাকোয়েন্টেন্স হয়, এবং আমি জানতে পারি যে ওদের ফ্যামিলির সাথে যেসব সুপার ন্যাচারাল ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো এখনো থামেনি। অলদো ওরা তখন কিন্তু তাদের ওই পুরোনো বাসা ছেড়ে মানে গুলশানের কাছাকাছি একটা নতুন বাসাতেও তারা শিফটিং করেছে। তারপরেও থিংস আর লাইক ওর ছেলের একটা ইমাজিনারি প্লেমেটও হয়েছে। এখন এটাই ওকে প্রচন্ড ডিস্টার্ব করে। তো যেদিন ও আমাকে বাসায় দাওয়াত দিল, ওকে বলছিল যে কুসির দেখ, তুই তো আবার এইসব মানে পছন্দ টছন্দ করিস, তোর তো আবার এইসব নিয়ে ইন্টারেস্ট আছে। মানে আমি না বুঝে উঠতে পারতেছি না রে দোস্ত, মানে ওর এই যে ইমাজিনারি প্লেমেটটা না, এটা না এখন একটুখানি বেশি বাড়াবাড়ি হচ্ছে। ও না এখন মানে এর কথা শুনে অনেক কিছু উদ্ভট কাণ্ড কারখানা করে আর কি। হ্যাঁ, মানে এই ব্যাপারটা আমার একটু ডিস্টার্বিং লাগছে। এখন দেখুন, ইমাজিনারি প্লেমেট তো আমাদের সবারই থাকে, সবারই হয়, তাই না? তো আমি হয়তো জিনিসটাকে খুব একটা বেশি গ্রাহ্য করিনি। তারপরে আমার মনে হলো যে না, একটু বাচ্চাটার সাথে গল্প গুজব করি। তো বাচ্চাটার সাথে আমি গল্প গুজব করলাম। ওর ইমাজিনারি প্লেমেট, যার নাম হচ্ছে গিয়ে বাম্বো, তার ব্যাপারে বেশ অনেক কিছু জানলাম টানলাম। তারপরে খাওয়া দাওয়া শেষে পিচ্চি আমাকে বলল যে কাকু, তুমি বাম্বোকে দেখবে? হ্যাঁ, আমার মধ্যে তো চরম তখন একটা এক্সাইটমেন্ট। কিভাবে দেখাবি আমাকে বাম্বোকে? বলে আমি তো বাম্বোকে এঁকেছি। হ্যাঁ, তো ওর ড্রয়িং বুকটা নিয়ে আসলো, পাতা খুললাম, বাম্বোকে দেখলাম। বাম্বো কিন্তু আমার বেশ পরিচিত একজন, মানে এখন বলছি না, আমার কাটা দিচ্ছে আর কি, জানি না আপনাদের কিরকম লাগে কিরকম লাগবে না। বাম্বো আমার কিন্তু বেশ পরিচিত একজন পার্সন। তখন একজন বয়স্ক মানুষের হাতে আঁকা ছবি ছিল, এখন একটা 4 বছর বয়সী বাচ্চার হাতে আঁকা জুজু। সেই আমার বেশ চির পরিচিত জুজু। আর বাড়াবো না, এখানেই আজকে থামবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর হিয়ারিং মি আউট সো পেশেন্টলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন আপনারা সবাই। থ্যাংক ইউ সো মাচ। তো শ্রোতা বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময় 1973 সাল, বেশ অনেক আগের ঘটনা। ঘটনাটির স্থান পাবনা জেলার পাকশি, আমরা যেটা পাকশি বলি আর কি। আপনার পাকশির নাম শুনেছেন, বিশেষ করে পাকশিটা কিন্তু হার্ডিঞ্জ ব্রিজের জন্য আমরা বিখ্যাত। পাকশিটা আমরা মানে হার্ডিঞ্জ ব্রিজের নামই আসলে চিনি, পাকশি ব্রিজ বা পাকশি হার্ডিঞ্জ ব্রিজ বলে আমরা সবাই চিনি। তো আমি এই পাকশির একটি ঘটনা বলবো। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা পাকশিতে গিয়েছেন, আমি একটু এনভায়রনমেন্টটা বলি। আপনারা যদি এখন যান,
আপনারা কিন্তু যাওয়ার সময় দেখবেন যে পাকশির এক পাশে বিশাল নির্মাণযজ্ঞ হচ্ছে, খুব আলো, অনেক কিছু, কিন্তু আর একটা পাশ ঠিক ততটাই অন্ধকার। একটা পাশ যেমন আলো, আর একটা পাশ ঠিক ততটাই অন্ধকার। বিশেষ করে আপনারা যদি পাবনা থেকে ভেড়ামারার দিকে যান, আপনারা হাতের বাম পাশে আপনারা বিশাল দেখবেন যে সরকারি অবকাঠামো নির্মিত হচ্ছে, কিন্তু হাতের ডান পাশে দেখবেন একদম শুনশান, নীরবতা, অন্ধকার, তেমন কিছুই দেখা যায় না। ঠিক মনে হবে যে এক পাশে দিন আর এক পাশে রাত, এরকম মনে হবে। তো যেই পাশটাতে অন্ধকার মনে হয়, ওটা দিনের বেলাতেও এখন পর্যন্ত সেই জায়গাতে লোকবসতি খুবই কম। পাকশি যে স্টেশনের পাশে যে বিশাল জায়গা রয়েছে, রেলের জায়গা, সেখানে কিন্তু অনেক হন্টেড স্টোরি রয়েছে। সেই আশেপাশে যে গ্রাম রয়েছে, সেই গ্রামগুলোতেও কিন্তু অনেক স্টোরি রয়েছে। আমি আজকে এমনই একটি স্টোরি আপনাদেরকে বলবো। তো সেই স্টোরিটা একটি কুয়া কেন্দ্রিক, একটা কূপ বা কুয়া। এই কুয়াকে কেন্দ্র করে আজকে আমাদের স্টোরি। যারা পাকশিতে আছে, পাকশির যদি কেউ আমার এই গল্পটা শুনে থাকেন বা পাকশির ওদিকে কেউ গিয়েছেন, তারা আমার ঘটনার সঙ্গে একটু মিলিয়ে নিতে পারবেন। ঘটনাটি আমি শুনেছি পাকশিতে ফুরফুরা শরীফের একটি মাদ্রাসা রয়েছে। ওই মাদ্রাসারই একজন শিক্ষার্থীর কাছে আমি এই গল্পটি শুনেছি। সেই শিক্ষার্থীর নাম হচ্ছে হাফেজ নাইম। এই হাফেজ নাইমের কাছ থেকে আমি এই ঘটনাটি শুনেছি। তা আশা করছি আপনাদের ঘটনাটি সবার ভালো লাগবে। ঘটনাটির সময়কাল আমি আগে বলেছি 1973 সাল। হার্ডিঞ্জ ব্রিজ থেকে কেউ যদি পাকশির মেইন বাজারের দিকে যেতে যায়, এখন পর্যন্ত হাতের দুপাশে বিশাল বড় বড় গাছ রয়েছে, শতবর্ষী এক একটা গাছ। এখনো সেদিক মানে আপনার দিনের বেলা যেতে গা ছমছম করে উঠবে। সেই এখন তো পাকা রাস্তা হয়েছে, দুই পাশে গাছগুলো রয়েছে। তো আমরা যদি ওই দিকে যেতে থাকি, যাওয়ার সময় হাতের ঠিক বাম পাশে আমাদের বেশ একদম ফাঁকা জায়গা পড়বে। আর ওই ফাঁকা জায়গাটা আরেকটু পার হয়ে গেলেই মানে পদ্মা নদী। ওই জায়গাগুলোতে এখনো ওইভাবে জনবসতি নেই। তো ওই জায়গাতে একসময় বেশ একটু ঝোপঝাড় এরকম ছিল আর কি। ওই ঝোপঝাড়ের মধ্যে ব্রিটিশ পিরিয়ডের একটি কুয়া ছিল। বলা হয় যে হার্ডিঞ্জ ব্রিজ যখন তৈরি করা হয়, ওই তৈরি করার সময় খাওয়ার পানির প্রয়োজন ছিল, তখন ওই জায়গাটাতে একটা কুয়া খনন করা হয়েছিল। তো ওই কুয়াটা মানে ওরকমই পড়ে আছে, এরকম বলা হতো আর কি, ওই ঝোপঝাড়ের মধ্যে। অনেকে কিন্তু ওই ঝোপঝাড়ের ওদিকে দেখা যেত যে আপনার গরু ছাগল এগুলা বেঁধে রাখতো, এরকম কিন্তু হতো। তো এভাবেই যখন একটা সময় আস্তে আস্তে যখন ঝোপঝাড় কমে আসে, কুয়ার ওই জায়গাটা উন্মুক্ত হয়ে পড়ে। কুয়ার মধ্যে কিন্তু পানি ছিল, এবং কুয়া কেন্দ্রিক কিছু অদ্ভুত কথা প্রচলিত ছিল। যেমন ওই কুয়াটা কিন্তু খুব বেশি গভীর ছিল না, নিচে পানি দেখা যেত। কিন্তু ওই কুয়াতে যদি কেউ শব্দ করত, কোনো প্রতিধ্বনি ফিরে আসতো না। আমরা দেখেছি, আমরা তো নর্মালি জানি সাধারণত 16.5 মিটার দূরত্ব যদি কম হয় তাহলে কিন্তু আমরা কোনো প্রতিধ্বনি পাই না। কিন্তু ওই কুয়াটি প্রায় 20 মিটারের মতো গভীর ছিল, মানে নিচের পানিটা দেখা যেত প্রায় 20 মিটারের মতো গভীর ছিল। কিন্তু ওখানে কোনো শব্দ করলে কোনো প্রতিধ্বনি ফেরত আসতো না। এটা অনেকেই চিন্তা করতো কি ব্যাপারে, এই কুয়াতে কথা বললে কথা ফেরত আসে না। আর একটা বিষয় হলো, ওই কুয়াতে অদ্ভুত কিছু শব্দ হতো। শব্দ বলতে কেমন, যে মনে হতো যে কুয়ার পানির মধ্যে বড় বড় মাছ রয়েছে,
এরকম মাছের মতো শব্দ, মাছ যেভাবে পুকুরে শব্দ করে ওরকম শব্দ হতো। আর একটা বিষয় হতো, সেটা হচ্ছে যে কেউ যদি খুব মানে ভালো করে কুয়ার মধ্যে যদি কান পাতত, তখন ওর মধ্যে অসংখ্য মানুষের কথা বলার শব্দ শোনা যেত। এই টাইপের বিষয় ওখানে ছিল। অনেকের কাছে এই কথাগুলো মানে প্রচারিত হয়ে যায় যে ওখানে এরকম এরকম আছে। তো অনেকে কুয়ার ওখানে দেখতে যায়, কেউ কান পাতলে কেউ শব্দ শোনে, কেউ শোনে না। কিন্তু ওই যে ভেতরে যে মাছ রয়েছে, ওরকম পানি নড়াচড়া করে উঠতো, বা মাছ যেভাবে একটু ঢেউ সৃষ্টি করে ওরকম ঢেউ সৃষ্টি হতো। তো এইরকম মোটামুটি সবাই দেখতো। এবং এটা ঠিক যে এই যে শব্দ করলে যে শব্দ ফেরত আসতো না, এটাও ঠিক, এটাও সবাই করতো। কিন্তু ওই যে কান পাতলে যে অনেক মানুষের কথাবার্তা বলার শব্দ, এই জিনিসগুলো সবাই সবসময় শুনতো না। কেউ শুনতো, কেউ শুনতো না, বিষয়টা এমন ছিল। তো এর মধ্যে ঘটনাটি যেটা ঘটে আর কি, তো এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল, ওনার ছেলেকে ওই মানে মাদ্রাসায় ভর্তি করিয়েছিল। তো ওই ভর্তি করানোর পরে ওই ছেলের যে সহপাঠী, এই সহপাঠীর কাছ থেকে হাফেজ নাইমের কাছে গল্প করেছে যে আমার বাবার সাথে একটা ঘটনা ঘটেছিল। তো ওই ঘটনাটি বেসিক্যালি আমি সংগ্রহ করতে পেরেছি, সেটি আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো এই যে মুরব্বি, তো এই মুরব্বি যিনি ছিলেন, ওনার নামটা কিন্তু আমি আসলে জানতে পারি নাই, বা আমি একবার হালকা শুনেছিলাম, আসলে আমার মনে নেই ওনার নামটা আসলে কি। তো আপনারা একটা নাম মনে মনে চিন্তা করে নেন, যে চিন্তা করে নাম, ওনার নাম আব্দুল আলিম, এরকম একটা চিন্তা করে নেন। কারণ ওনার এক্সাক্ট নাম আমি আসলে আমার মনে নেই, বা আসলে ওইভাবে মানে মনে রাখার মতো করে শুনতেও পারি নাই। আর যিনি বলেছেন উনিও আসলে এক্সাক্ট নামটা আমাকে ওইভাবে বলতেও পারেননি, যার কারণে আসলে এই জন্য বললাম মনে নাই। আসলে কোনো মতে একটু ভাঙা ভাঙা বলেছিলেন। যাই হোক, তো ধরে নেন যে না, তার নাম হচ্ছে আব্দুল আলিম। তো এই আব্দুল আলিম উনি তখন বেশ মানে কিশোর বয়সী। তখন উনি এবং ওনার কয়েকজন বন্ধু বান্ধব, ওনারা চিন্তা করেন যে ওই কুয়াতে খালি শুনি মাছ আছে, আমরা আজকে 4 বন্ধু মিলে ওখানে মাছ ধরতে যাব, আমরা বড়শি ফেলবো, দেখি আসলে ওখানে আমরা মাছ পাই কিনা। তো সত্যি ওনারা 4 বন্ধু মিলে সেখানে বড়শি নিয়ে যান। এই আমি কিন্তু ঘটনা বলছি সব দিনের বেলার ঘটনা, এখন যা হচ্ছে সব দিনের বেলা। তো উনি বড়শি নিয়ে সেখানে যান, উনি সহ ওনার 4 বন্ধু, আব্দুল আলিম এবং তার 4 বন্ধু, মানে তার আরো 3 বন্ধু, টোটাল 4 জন সেখানে যান। যাওয়ার পরে বাস তারা সেখানে বড়শি ফেলেন। ঠিক অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু কোনো মানে বড়শির যেই যারা আধার ফেলেছে সেখানে কোনো মাছের কোনো উপস্থিতি, কোনো মাছ কোনো আধার খায়ও না, কিছুই না। অথচ তারা কিন্তু কুয়ার পানিতে দেখছে যে পানি নড়ে উঠছে, তার মানে নিচে কিছু আছে। এইভাবে যখন প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা হয়ে যায়, সবাই অধৈর্য হয়ে যায় যে ধুর, এখানে আসলে কিছুই নাই, নিচে মনে হয় ব্যাং ট্যাং আছে, বা ওই দূরে তো পদ্মা নদীর সাথে এই কুয়ার কোনো সংযোগ রয়েছে, যার কারণে এই পানিটা এইখানে চলে আসছে, এরকম তারা চিন্তা করে। আর যদি থেকেও থাকে কোনো ব্যাং ট্যাং এই টাইপের কিছু থাকতে পারে, এখানে কোনো মাছ নাই, মাছ থাকলে এতক্ষণে অবশ্যই আমাদের বড়শির ছিপে আমাদের টান পড়তো। এদিকে 3 জন অধৈর্য হয়ে বলে যে আমরা চলে যাব। কিন্তু আব্দুল আলিম উনি আর যেতে রাজি না। উনি বলে না, আজকে আমি দেখেই ছাড়বো আসলে মাছ এখানে আছে কিনা, খালি শুনি যে এখানে বিশাল বিশাল মাছ আছে, কই আজকে দেখবো মাছ আছে কিনা। ওদিকে 3 জন বলে যে ঠিক আছে তুই থাক, আমরা গেলাম। তারা মোটামুটি হাসি তামাশা করে, আব্দুল আলিমের দিকে তাকিয়ে হাসি তামাশা করে তারা তাদের মতো হাঁটা দেয়। এদিকে আব্দুলের যখন ওই 3 জন চলে যাচ্ছে, বেশ দূরে চলে গেছে, মানে এতটুকু দূরে যে চিৎকার দিলে বা কোনো ডাক দিলে তারা শুনতে পারবে, এতটুকু দূরে স্পষ্টভাবে আর কি শুনতে পারবে। তখন হঠাৎ করে আব্দুল আলিম তার বড়শির ছিপে টান অনুভব করে। কিন্তু আব্দুল আলিম চিন্তা করে, এখন যদি মাছ ধরি তাহলে তো আবার ওরা চলে আসবে,
চলে আসলে তখন আবার দেখা গেল আমি মাছ পেলাম না, ওরা মাছ পাওয়া শুরু করলো, তখন আর উনি কিছু বলেন না, উনি কিছু বলে নাই। কিন্তু দেখা যাচ্ছে যে ওই ছিপের টানটা বেশ আস্তে আস্তে ভারী বা কঠিন হয়ে আসছে, এবং উনি কিছুতেই মানে ছিপটা উপর দিকে টেনে তুলতে পারছেন না। যখন টেনে তুলতে পারছে না, তখন সে চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু টেনে তুলতে পারছে না। এদিকে কি হয়, তার যে 3 বন্ধু হঠাৎ করে ধপাস করে একটা জোরে শব্দ শোনে। ওরা বলে কি ব্যাপার, এত জোরে শব্দ হলো কিসে, পানির মধ্যে মানে কোনো জিনিস কি পড়লো। তাকিয়ে দেখে ওই কুয়ার কাছে আব্দুল আলিম নাই। তখন 3 বন্ধু চিন্তা করে কি ব্যাপার, এত জোরে শব্দ হলো, আব্দুল আলিমের মধ্যে পড়ে গেল। ওরা দৌড়ে ওই কুয়ার কাছে যায়। কুয়ার কাছে যাওয়ার পর দেখে যে ওইখানে বর্ষিও নাই, কিছুই না, আব্দুল আলিমও নাই, কিন্তু কুয়ার মধ্যে একটা অদ্ভুত জিনিস হচ্ছে। আমরা অনেক সময় নদীতে যে পাক সৃষ্টি হয় না, বা ঘূর্ণিঝড়ের মধ্যে যেটা সৃষ্টি হয়, কুয়ার পানিতে ওইরকম ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি হয়েছে, ওরকম পাক সৃষ্টি হয়েছে। ওই 3 জনই বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে, এবং একজন ওখানে থাকে আর 2 জনকে বলে দৌড় দিয়ে যাও, আশেপাশে যত লোক আছে সবাইকে ডেকে নিয়ে আসো। তখন ওদের আর ভাগ্য ভালো, বেশি দূর যেতে হয়নি, দেখে যে একটা ভ্যান যাচ্ছে, ভ্যানে আবার কয়েকজন যাত্রী যাচ্ছে। ওই যাত্রীর মধ্যে একজন হুজুর টাইপের একজন লোক ছিলেন। তখন ওরা বলে যে আমার বন্ধু এই যে পানির মধ্যে পড়ে গেছে, দেখেন পানিতে কেমন হচ্ছে, পাক হচ্ছে, আপনারা একটু তাড়াতাড়ি আসেন, আমার বন্ধুকে উদ্ধার করতে হবে। তখন তারা সবাই দৌড়ে সেখানে চলে আসেন, কিন্তু কুয়ার ভিতরের অবস্থা দেখে কারো কিন্তু কোনো সাহস হয় না ওর মধ্যে নামার, কারণ পানি পাক খাচ্ছে। তো তখন ওই হুজুর টাইপের যিনি লোক ছিলেন, তখন উনি একটা কাজ করেন, সেটা হচ্ছে উনি একটি মাটির একটি টুকরা উঠান, শুকনা মাটির টুকরা, সেখানে একটু দোয়া পড়ে ওই টুকরাটি পানির মধ্যে ফেলে দেন। অদ্ভুত ব্যাপার, পানির মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে কুয়ার পাক বন্ধ হয়ে যায়, এবং নিচ থেকে মানে পানির মধ্য থেকে হঠাৎ করে ওই আব্দুল আলিমকে মনে হলো কেউ যেন ছুঁড়ে বাইরে ফেলে দিল। মানে এমন ভাবে ছুঁড়ে ফেলেছে, সে উপরে এসে একদম কুয়ার উপরে এসে পড়েছে। তখন সে সেন্সলেস অবস্থায় ছিল, মানে তার পেটে অনেক পানি চলে গেছে। তাড়াতাড়ি তার পেট থেকে পানি বের করার ব্যবস্থা করা হলো, তার জ্ঞান ফিরল। তখন সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন বলল যে আমি মাছ ধরছিলাম, হঠাৎ করে বড়শিতে অনেক টান অনুভব করি। টান অনুভব করার পরেই হঠাৎ করে আমার মনে হলো কে যেন আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল, এবং কুয়ার মধ্যে যখন আমি পড়ে যাই তখন দেখি সেখানে এক ভিন্ন জগৎ। সেখানে পানির মধ্যে দেখি অনেক মানুষ, সবারই মুখে দাড়ি, মাথায় পাগড়ি, এরকম অনেক মানুষ। এবং একজন আরেকজনকে বলা বলি করছে যে এ আমাদেরকে বিরক্ত করার জন্য কেন আসছে, বারবার বিরক্ত করছে, একে আর ছাড়া যাবে না, এরকম তারা বলা বলি করছে। কিন্তু হঠাৎ করে একটা বিশাল আকৃতির কিছু কুয়ার মধ্যে পড়লো, ওই আব্দুল আলিম বলছে। তখন ওই লোকদের মধ্যে একজন সর্দার ছিলেন, উনি বললেন যে ছেলেটাকে উপরে পাঠিয়ে দাও, আশা করি এরপরে এখানে আর কেউ আসবে না। তখন তাকে একজন ধরে উপরে ছুঁড়ে মারে। এইটুকুই আব্দুল আলমের মনে আছে, এই অদ্ভুত ঘটনাটা। এই যে একজন মুরব্বী, উনি একটা ছোট্ট একটা ঢিল সেখানে মেরেছিলেন, কিন্তু আব্দুল আলিম নিচে থাকা অবস্থায় সে দেখেছে বিশাল একটা ঢিলের মতো, পাথরের মতো নিচে পড়েছে। এবং সেটার কারণে একজন ওদের যে সর্দার টাইপের একজন আছেন, উনি বলে যে ছেলেটাকে উপরে পাঠিয়ে দাও। তো এতটুকুই তার মনে আছে। তখন এই ঘটনাটা আশেপাশে যখন ছড়িয়ে গেল যে এই কুয়াতে এই ধরনের অদ্ভুত বিষয় হয়,
কারণ প্রথমত অদ্ভুত বিষয় ছিল সেখানে আওয়াজ করলে সে আওয়াজটা ফেরত আসতো না, সেখানে বড় টাইপের মাছ আছে এরকম শব্দ হতো, কিন্তু কেউ কখনো মাছ সেখানে শিকার করতে যায় নাই, কারণ সেখানে একটা ভয়ের ব্যাপার ছিল, ভয় পেত। এই 4 কিশোর যখন এই রহস্যটা উদ্ঘাটন করে, তখন ওই মুরব্বী বলে যে তোমরা একটা কাজ করো, গ্রামের কয়েকজন লোককে বলে তোমরা এই কুয়াটাকে বন্ধ করে দাও, কারণ এখানে যেন আর কেউ না আসে, কুয়াটা বন্ধ করে দাও। তখন গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় ওই কুয়াটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ওটা একদম মাটির সঙ্গে মিশে গেছে, ওটার কোনো অস্তিত্ব এখন আর নাই। তো এখন ওখানে খুঁজলেও আর কোনো ওই কুয়াটার অস্তিত্ব পাওয়া যাবে না। তবে গ্রামের যারা প্রাচীন যারা আছে বা প্রবীণ যারা আছেন পাকশিতে, তো তারা হয়তোবা কুয়াটির অবস্থান বা কুয়াটির ইতিহাসটা অবশ্যই জানবেন। ইতিহাস বলতে এটির যে ঘটনাটা সেটা অবশ্যই জানবেন। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, স্পেশালি ওই জায়গাটা বা ওই জায়গা থেকে আরো বেশ কিছু জায়গা, যখন 2003 সালের দিকে লালন শাহ সেতু নির্মাণ কাজ শুরু হয়, তখন কিন্তু ওখানে যারা চাইনিজ যারা ওই সেতুটা তৈরি করতে আসে, এখন যারা পদ্মা সেতু তৈরি করছে, এই যে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, যেটা ওই লালন শাহ সেতু কিন্তু তারাই তৈরি করেছিল। তো ওরা যেটা করেছিল, ওরা কিন্তু ওই জায়গাটা বেশ পরিষ্কার করে নিয়ে ওরা ওখানে থাকার জন্য সুন্দর আবাসন তৈরি করেছিল। সেই আবাসন ব্যবস্থা কিন্তু এখনো সেখানে আছে, আপনারা যদি পাকশিতে যান এখনো সেটা দেখতে পাবেন। ওরা তো চলে গেছে, কিন্তু ওই জায়গাটা পুলিশ এবং আনসার ক্যাম্প হিসাবে ব্যবহৃত হয়। আপনারা যদি পাকশিতে যান এখনো সেই জায়গাটা দেখতে পাবেন, যে জায়গাটা এখন ওইভাবে ব্যবহৃত হচ্ছে। তো ওরা ওইভাবে আরো সুন্দর করে পরিষ্কার করে ফেলেছে। এখন কুয়ার কোনো ধরনের কোনো অস্তিত্ব এখন আর নাকি বোঝার কোনো উপায়ই নাই, আগেও ছিল না, এখন তো আরো নাই। তো এটি ছিল ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।